আজও খুলনার সেই টুটপাড়া কবরখানার পাশ দিয়ে হাঁটলে হয়তো শোনা যায় এক শিশুর আর্তনাদ, আমারে ছেড়ে দাও মালিক, আমি আর কাজ ছাড়ব না। কোনো কাল্পনিক গল্প নয়। আজ আমরা ফিরে যাব 2015 সালের সেই অভিশপ্ত বিকেলে, যে বিকেলে খুলনার আকাশ কেঁদেছিল এক 12 বছরের শিশুর জন্য। হ্যালো, তানিয়া স্পিকিং। আপনারা শুনছেন 99.9 FM, ভূতের চেয়ে মানুষ ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি যে যেখানেই আছি ভালো আছি এবং সুস্থ আছি। আজ কোন এক মায়ের কোল খালি করে চিরনিদ্রায় ঘুমিয়ে যাওয়া খুলনার শিশু রাকিবের কেস নিয়ে কথা বলবো। শুনবো সেই নিভে যাওয়া প্রদীপের করুণ আর্তনাদ, যা শুনলে আজও মানুষের বিবেক কেঁপে ওঠে। রাকিব মাত্র 12 বছর বয়স, যে বয়সে হাতে থাকার কথা ছিল বই খাতা, সেই বয়সে অভাবের তাড়নায় ওর হাতে উঠেছিল রেঞ্জ আর হাতুড়ি। খুলনার টুটপাড়া কবরখানা মোড়ে শরীফ মোটরস নামের এক গ্যারেজে কাজ করত, কিন্তু মালিক শরীফের অমানসিক আচরণ সহ্য করতে না পেরে রাকিব কাজটা ছেড়ে দিয়ে অন্য এক গ্যারেজে যোগ দেয়। আর এটাই ছিল ওর জীবনের কাল। 2015 সালের 3রা আগস্ট বিকেলবেলা রাকিব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। শরীফ আর তার সহযোগী মিন্টু ওকে জোর করে ধরে নিয়ে যায় গ্যারেজের ভেতরে। শরীফ ক্ষিপ্ত ছিল, কেন রাকিব তার কাজ ছেড়ে অন্য কোথাও গেল। এই সামান্য কারণে ও যে প্রতিশোধের পরিকল্পনা করেছিল তা কোনো সুস্থ মানুষের মাথায় আসতে পারে না। গ্যারেজের ভেতরে থাকা টায়ারে হাওয়া দেওয়ার কম্প্রেসর মেশিন। শরীফ আর মিন্টু মিলে রাকিবের মলদার দিয়ে ওই মেশিনের নল ঢুকিয়ে দেয়। এরপর তারা সুইচ অন করে দেয়। উচ্চচাপের বাতাস ঢুকতে থাকে সেই ছোট শরীরটার ভেতরে। রাকিবের পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ে ফেটে যাচ্ছিল। ওকে চিৎকার করেছিল, হ্যাঁ ও চিৎকার করেছিল, কিন্তু শেষ শব্দ গ্যারেজের দেয়াল ভেদ করে বের হতে পারেনি। শরীফ আর মিন্টু যখন ওই পৈশাচিক খেলায় মেতে উঠেছিল, তখন সেখানে আরও একজন উপস্থিত ছিল। সে কোনো বাইরের মানুষ নয়, সে ছিল মালিক শরীফের নিজের মা বিউটি বেগম। প্রিয় শ্রোতা, ভাবলে অবাক লাগে যে মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, সে মাই চোখের সামনে আরেকটা মায়ের বুক খালি হতে দেখছিলেন। রাকিব যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, যখন ওর পেটটা বাতাসের চাপে ফেটে যাচ্ছিল, বিউটি বেগম তখন বাধা দেওয়া তো দূরের কথা, উল্টো ছেলেকে উৎসাহ দিচ্ছিল। ওর অপরাধ কি ছিল? ও কেন কাজ ছেড়ে দিল? এই সামান্য আক্রোশকে একজন মায়ের বিবেককে এভাবে পাথর করে দিতে পারে? তদন্ত উঠে এসেছিল বিউটি বেগম নাকি তখন বলেছিল উচিত শিক্ষা দেওয়া হচ্ছে। ভাবুন একবার, একটা 12 বছরের শিশুকে মেরে ফেলাকে সে শিক্ষা দেওয়া মনে করছিল। এই পাশবিকতায় তার নীরব সমর্থন আর উস্কানি প্রমাণ করে দেয়, শয়তান শুধু গল্পে থাকে না, শয়তান আমাদের আশেপাশেই মানুষের বেশে ঘুরে বেড়ায়। পেট ফুলে ড্রামের মতো হয়ে গিয়েছিল রাকিবের। যখন ও নিস্তেজ হয়ে পড়ল, তখন তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ডাক্তাররা অবাক হয়ে দেখলেন একটা মানুষের উপর কতটা পৈশাচিক অত্যাচার হতে পারে। রাকিবের ফুসফুস ফেটে গিয়েছিল, নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। রাতে হাসপাতালে নেওয়ার পথে নিভে যায় সেই ছোট্ট প্রাণটি। ঘটনার পরপরই যখন মানুষ জানতে পারে ওরা রাকিবের সাথে কি করেছে, তখন এলাকাবাসী মিন্টু আর শরীফকে ধরে গণপিটুনি দিয়েছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং তারপর গ্রেপ্তার করে। ওই সময় SI কাজী মোশতাক আহমেদ এই মামলার তদন্ত করছিলেন। এই কেসটি চাঞ্চল্যকর মামলা হিসেবে গণ্য করা হয়েছিল। চার্জশিট দেওয়ার মাত্র 92 দিনের মধ্যে নিম্ন আদালত রায় ঘোষণা করেছিল। খুলনার স্পেশাল জজ আদালত 2015 সালেই এই মামলার রায় দিয়েছিল। সে রায়ে প্রধান আসামি শরীফ এবং তার সহযোগী মিন্টু, এই দুইজনকেই মৃত্যুদণ্ড ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। আদালত পরিষ্কার বলেছিল যে রাকিবকে যেভাবে মারা হয়েছে তা ইতিহাসের অন্যতম জঘন্য এবং বর্বর হত্যাকাণ্ড। তাই মিন্টু আর শরীফ দুজনেই ফাঁসির যোগ্য। বিচারে শরীফ আর মিন্টুর ফাঁসির আদেশ হয়েছিল। আর মা নামের কলঙ্ক বিউটি বেগমের কি হয়েছিল? ঘটনার পরপরই কিন্তু পুলিশ বিউটি বেগমকে গ্রেপ্তার করেছিল। সে বেশ কিছুদিন জেল খেটেছিল, তদন্ত চলাকালীন এবং বিচার চলাকালীন। বিউটি বেগম এই মামলায় প্রায় 3 মাস 8 দিন হাজতে ছিল। 2015 সালের 4 আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ওই বছরে 12 নভেম্বর সে জামিনে মুক্তি পায়। এরপর নিম্ন আদালতের রায়ে সে পুরোপুরি খালাস পায়।
তাই তাকে আর নতুন করে জেল খাটতে হয়নি। 2017 সালে যখন হাইকোর্টে আপিল শুনানি হয় তখন আদালত পর্যবেক্ষণ করেন যে এই পাশবিকতায় তারও দায় ছিল। তবে চূড়ান্ত বিচারে বিউটি বেগমের খালাসের রায় বহাল থাকে, অর্থাৎ বিউটি বেগম এই মামলা থেকে আইনিভাবে মুক্তি পেয়ে গিয়েছিল। খালাস পাওয়ার কারণ, আদালতে যখন বিচার শুরু হয় তখন প্রসিকিউশন পক্ষ বিউটি বেগমের সরাসরি সম্পৃক্ততা, অর্থাৎ সে নিজ হাতে রাকিবকে মেরেছে বা বাতাস ঢুকিয়েছে, শতভাগ প্রমাণ করতে পারেনি বলে আদালত তাকে খালাস দিয়ে দেয়। কিন্তু আমাদের কাছে সে সারা জীবনের জন্য অপরাধী হয়ে রইল। আইনের ফাঁক ফোকর দিয়ে হয়তো বিউটি বেগম জেলের ঘানি টানা থেকে বেঁচে গেছে, কিন্তু যে মা হয়ে আরেকটা মায়ের বুক খালি হওয়া দেখেছে, ইতিহাসের পাতায় সে চিরকাল কলঙ্কিত মা হিসেবেই পরিচিত হয়ে থাকবে। আইন হয়তো তাকে খালাস দিয়েছে, কিন্তু বিবেকের কাছে কি সে কোনোদিন মুক্তি পাবে? একটা ফুটফুটে শিশুর আর্তনাদ কি তাকে তাড়া করে ফিরবে না আজীবন? পরবর্তীতে কি হলো? 2017 সালে হাইকোর্ট এই ফাঁসির রায় বহাল রাখে, তবে তারা আপিল করেছিল। শুরুতে 2015 সালে খুলনার আদালত তাদের দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু 2017 সালে হাইকোর্ট তাদের করা আপিল শুনানি শেষে সেই ফাঁসির রায় কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর সাথে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানাও করা হয়। অনাদায়ে আরও 2 বছরের জেল। তারা এখন জেলেই আছে। শরীফ ও মিন্টুর ফাঁসি না হয়ে সাজা কমিয়ে যাবজ্জীবন হয়েছে, যা রাকিবের পরিবার ও সাধারণ মানুষের জন্য বেশ হতাশাজনক ছিল। তারা যেমন কর্ম করেছে তেমন ফল পায়নি। কেন এত বড় একটা জঘন্য অপরাধ করার পরেও তাদের ফাঁসি হলো না? এটা সত্যিই মেনে নেওয়া কষ্টকর, কেননা আদালত বাধ্য হয়েছিল তাদের সাজা পরিবর্তন করতে। হাইকোর্ট যখন ফাঁসির রায় কমিয়ে যাবজ্জীবন করলো তখন তারা কিছু আইনি যুক্তি দিয়েছিল। কেন ফাঁসি কমিয়ে যাবজ্জীবন করা হলো? পরিকল্পিত হত্যাকাণ্ড নয়। আদালতের মতে শরীফ আর মিন্টু রাকিবকে মেরে ফেলার আগে থেকে কোনো সুপরিকল্পিত পরিকল্পনা করেনি। তারা আক্রোশ থেকে তাকে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু সেই শিক্ষা দিতে গিয়ে সে মারা গেছে। আইনের ভাষায় এটাকে অনেক সময় কালপেবল হোমিসাইড, অর্থাৎ দণ্ডনীয় নরহত্যা হিসেবে দেখা হয়। আইনি ভাষায় এর মানে হলো কাউকে মেরে ফেলার উদ্দেশ্যে বা এমন কোনো শারীরিক আঘাত করা যার ফলে মৃত্যু হতে পারে জেনেও কাউকে হত্যা করা। তবে সব নরহত্যাই কিন্তু সরাসরি খুন নয়। যদি খুনের সব শর্ত পূরণ না হয় কিন্তু মৃত্যু ঘটে, তবে তাকে কালপেবল হোমিসাইড বলা হয়। আসামিদের বয়স, আদালত আসামিদের বয়স বিবেচনা করেছিল। তারা যুবক ছিল বলে আদালত মনে করেছে তাদের সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে, যদিও এটা রাকিবের পরিবারের জন্য কোনো সান্ত্বনা নয়, সরাসরি হত্যার উদ্দেশ্য। আদালত পর্যবেক্ষণ করেছে যে আসামিরা বাতাস ঢুকিয়েছিল মূলত অত্যাচার করার জন্য, কিন্তু তারা সরাসরি তাকে খুন করার উদ্দেশ্যে এটা করেছে কিনা সেটা নিয়ে আইনি বিতর্ক তৈরি হয়েছিল। এটা কেমন বিচার? যে পৈশাচিক উপায়ে রাকিবকে মারা হয়েছে সেটাকে আইন বিশেষজ্ঞরা বিরল থেকে বিরলতম অপরাধ বলে মনে করেছিলেন। নিম্ন আদালতও তাই ফাঁসি দিয়েছিল, কিন্তু উচ্চ আদালতে অনেক সময় আইনের সূক্ষ্ম মারপ্যাচ আর বেনিফিট অফ ডাউট অপরাধীর সাজা কমিয়ে দেয়। রাকিবের মা তখন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার বুক যারা খালি করেছে তাদের জ্যান্ত রাখা মানে বিচারের নামে প্রহসন। যে অপরাধের ভয়াবহতা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, সে অপরাধে কি যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট? আপনারা কি মনে করেন? প্রিয় দর্শক শ্রোতা, রাকিব চলে গেছে, কিন্তু রেখে গেছে একরাশ ঘৃণা আর প্রতিবাদ। দর্শক শ্রোতা, ধৈর্য সহকারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। কথা হবে নেক্সট এপিসোডে আবার কোনো নতুন কেস নিয়ে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, খোদা হাফেজ।